যাত্রীরা আগের মতো আর সবাই বসে নেই। এবার সবাই আমার দিকেই তাকিয়ে আছে একসঙ্গে। কেউ কথা বলছে না। আজকেও 14ই ডিসেম্বর, কিন্তু তারিখটা 2023। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। ঠিক তখনই বাসটা ধীরে ধীরে থামতে শুরু করলো, কিন্তু জানালার বাইরে যা দেখলাম সেটা দেখে আমার বুকের ভেতরটা যেন সবকিছু থেমে গেল। আর তার চোখে প্রথমবারের মতো আমি ভয় দেখতে পেলাম। আমি একটা বিষয় বারবার মনে করার চেষ্টা করছি, তাহলে যে আমি 40 মিনিট এই বাসের মধ্যে ছিলাম, তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম? আসসালামু আলাইকুম, আমি পলাশ, স্বাগতম রাতের গল্পে। প্রতিদিন অনেকেই আমাকে বিভিন্ন ধরনের গল্প পাঠান। কিছু গল্প পড়ে মনে হয় এগুলো শুধু মানুষের কল্পনা, আবার কিছু গল্প এমন হয় যেগুলো পড়ার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। আজকের গল্পটা ঠিক তেমনই। এই গল্পের কিছু নাম এবং জায়গার পরিচয় পরিবর্তন করা হয়েছে, যে আমাকে গল্পটা পাঠিয়েছে তার অনুরোধে। আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি, তিনি আমাকে যেভাবে পাঠিয়েছেন। চলুন শুরু করা যাক। ঘটনাটা 2023 সালের ডিসেম্বর মাসের। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা পড়ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা প্রায় ফাঁকা হয়ে যেত। গল্পটা আমাকে পাঠিয়েছেন একজন যুবক। তার নাম পরিবর্তন করে আমি ইমরান রাখছি। গল্পের শুরুটা তার নিজের ভাষা আমি বলছি। আমার নাম ইমরান, বয়স তখন 28 বছর। আমি একটা ওষুধ কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম। চাকরির কারণে প্রায়ই এক জেলা থেকে আরেক জেলা যেতে হতো। সেদিন অফিসের কাজে রাজশাহীতে গিয়েছিলাম। সব কাজ শেষ হতে না হতেই রাত হয়ে যায়। আমার পরিকল্পনা ছিল রাতে বাসে নাটোর ফিরে যাব, সেখান থেকে আরেকটা বাস ধরে আমার বাড়ি। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মানুষ যা ভাবে সবসময় হয়তো সময় তার সাথ দেয় না। রাত তখন প্রায় 10:30টার দিকে আমরা রাজশাহী থেকে রওনা দিই। বাসে যাত্রী খুব একটা বেশি ছিল না। আমি জানালার পাশের সিটে বসেছিলাম। শীতের রাত, জানালার কাছে কুয়াশা জমে যাচ্ছিল। আমি আঙ্গুল দিয়ে কাঁচ পরিষ্কার করে বাইরে তাকাচ্ছিলাম। রাস্তার দুই পাশে শুধুই অন্ধকার। মাঝে মধ্যে দূরে কোনো গ্রামের বাড়িতে আলো দেখা যাচ্ছিল। প্রায় 40 মিনিট যাওয়ার পর হঠাৎ একটা বিকট শব্দ হলো। তারপর বাসটা ধীরে ধীরে থেমে গেল। প্রথমে সবাই ভাবলো হয়তো রাস্তার সামনে কিছু হয়েছে, কিন্তু 5 মিনিট পরে ড্রাইভার এসে বলল ইঞ্জিনের সমস্যা হয়েছে, আজ আর এই বাস যাবে না। যাত্রীরা একে একে বাস থেকে নেমে পড়ল। কেউ ফোন করে আত্মীয়কে ডাকলো, কেউ পাশ দিয়ে যাওয়ার টাকে চড়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার ফোনের চার্জ তখন মাত্র 2%। পাওয়ার ব্যাংকও সাথে ছিল না। এলাকাটা আমার একদমই অচেনা। রাত অনেক হয়ে গেছে। কিছুক্ষণ পর ড্রাইভার আমার কাছে এসে বলল, ভাই, সামনে প্রায় 10 মিনিট হাঁটলে একটা ছোট বাস স্ট্যান্ড পাবেন। যদি ভাগ্য ভালো থাকে কোনো একটা বাস পেয়েও যেতে পারেন। আমি বললাম ঠিক আছে। ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। চারিদিকে এমন নীরবতা, যেন নিজের পায়ের শব্দই নিজে পরিষ্কার শুনতে পাচ্ছি। ডিসেম্বরের ঠান্ডা বাতাস কানে এসে লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পেছনেই কেউ যেন হাঁটছে। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো আমারই ভুল হচ্ছে। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার একই শব্দ। আমি যত পা ফেলছি, আমার ঠিক 1 সেকেন্ড পরে আরেকটা পায়ের শব্দ। আবার দাঁড়িয়ে গেলাম, আবারও নীরবতা। কুয়াশার মধ্যে রাস্তা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নিজেকে বুঝিয়ে বললাম অযথাই ভয় পাচ্ছি। তারপর আবার হাঁটা শুরু করলাম। প্রায় 10 মিনিট পর দূরে একটা টিনের ছাউনি চোখে পড়ল। একটা ভাঙ্গা ব্রেঞ্চ, পুরনো একটা সাইনবোর্ড, আর একটা বন্ধ চায়ের দোকান। ড্রাইভার যে বাস স্ট্যান্ডের কথা বলেছিল মনে হয় এটাই। কিন্তু সেখানে পৌঁছে আমি একটা বিষয় খেয়াল করলাম, পুরো বাস স্ট্যান্ডে মাত্র একজন মানুষ বসে আছে, তাও আবার একজন বৃদ্ধ মানুষ। তার গায়ে ধূসর রঙের একটি মোটা চাদর, মাথা নিচু, 2 হাত লাঠির উপর রাখা। আমি ভদ্রভাবে বললাম, চাচা, ঢাকা বা নাটোরের কোনো বাস কি পাওয়া যাবে? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, কিছুক্ষণ পরে আসবে। আমি একটু স্বস্তি পেলাম। জিজ্ঞাসা করলাম কখন আসবে। তিনি হাত ঘড়ির দিকে তাকালেন, তারপরে বললেন আর 5 মিনিট সময় লাগবে হয়তো। আমি ব্রেঞ্চে বসে পড়লাম। শীতের মধ্যে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছিল না। 2 মিনিটের মতো নীরবতা। তারপর হঠাৎ বৃদ্ধ নিজে থেকেই বলে উঠলেন, বাবা, একটা কথা বলবো। আমি বললাম, জি চাচা, বলুন। তিনি আমার চোখের দিকে তাকে খুব ধীরে বললেন,
যে বাসটা আসবে ওটা যদি তোমার নাম ধরে ডাকে তাহলে তুমি কখনো তার উত্তর দিবে না এবং সেই বাসে উঠবে না। আমি প্রথমে ভেবেছিলাম বৃদ্ধ হয়তো মজা করছেন। হেসে বললাম, চাচা, বাছের মানুষ আবার নাম ধরে ডাকে নাকি? আর তিনি বা আমার নাম জানবেই বা কি করে? তার মুখটা আরো গম্ভীর হয়ে গেল। তিনি শুধু বললেন, আমি মজা করছি না। আমি কিছুক্ষণ নীরবতা পালন করলাম, তারপর রাস্তার দিকে তাকিয়ে রইলাম। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি মজা করছেন না। আমি আর কিছুই বললাম না, পকেট থেকে মোবাইল বের করলাম। চার্জ মাত্র 1%। ভাবলাম বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিই, কিন্তু নেটওয়ার্কের এখানে সমস্যা। স্ক্রিনে শুধু লেখা আছে নো সার্ভিস। আমি বিরক্ত হয়ে মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। প্রথমে মনে হলো কোনো একটা ট্রাক আসছে, কিন্তু আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো। দুইটা হেডলাইট। আমি উঠে দাঁড়ালাম, মনে হয় বাস এসেছে। বৃদ্ধ কিছুই বললেন না, শুধু খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাসটা যত কাছে আসছিল আমার তত অদ্ভুত লাগছিল। এত বড় একটা বাস আসছে, কিন্তু কোনো শব্দ নেই, না কোনো ইঞ্জিনের শব্দ, না কোনো হর্ন। শুধু দুটো আলো কুয়াশার মধ্যে দিয়ে সামনে এগিয়ে আসছে। বাসটা একেবারে আমার সামনে এসে থামলো। আমি বাসটার গায়ের নাম পড়ার চেষ্টা করলাম, কিন্তু সামনে কোনো কোম্পানির নাম নেই। নাম্বার প্লেটটাও কাদায় ঢাকা, কাঁচগুলো কালো, ভেতরে ঠিকমতো কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ সামনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে একজন কন্ট্রাক্টর বের হয়ে আসলেন। তার বয়স 40-এর মতো হবে। পরনে পুরো নীল রঙের ইউনিফর্ম, মাথায় টুপি, সব কিছু স্বাভাবিকই লাগছিল। লোকটা আমার দিকে তাকিয়ে বললেন, ইমরান সাহেব, আপনি কি নাটোর যাবেন? আমি বললাম, জি। তিনি বললেন, উঠে আসেন। আমি ব্যাগটা ঠিক করে বাসের দিকে এগোতেই লাগলাম। ঠিক তখনই আমার পেছন থেকে বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, বাবা। আমি ফিরে তাকালাম। তিনি আগের মতোই বসে আছেন, কিন্তু এবার তার চোখে স্পষ্ট ভয়। তিনি আস্তে আস্তে বললেন, তুমি কি সত্যিই বাসে উঠতে চাও? আমি একটু বিরক্ত হলাম, আবার চমকেও গেলাম, কারণ বাস কন্ট্রাক্টর সত্যিই আমার নাম ধরে ডেকেছে। আমি ভাবলাম হয়তোবা বৃদ্ধর সাথে এই লোকটার কোনো সম্পর্ক আছে বা এমন কোনো কিছু। তো আমি খুব একটা গুরুত্ব দিলাম না, কারণ আমাকে তো বাড়ি ফিরতে হবে। চাচা কিছুই বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেললো এবং চাদরের ভেতর থেকে একটা ছোট্ট তাবিজ বের করে আমার হাতে দিলেন। বললেন, এটা পকেটে রাখো। আমি অবাক হয়ে বললাম, এটা কেন? তিনি বললেন, কারণ সব যাত্রা গন্তব্যে পৌঁছায় না। কথাটা শুনেই আমার শরীর যেন কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তবু আমি নিজেকে বোঝালাম, লোকটা হয়তো গ্রামের মানুষ, এলাকায় কোনো কুসংস্কারে বিশ্বাস করেন। আমি তাবিজটা পকেটে রেখে বাসে উঠে পড়লাম। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ল তা হলো, পুরো বাসে একটা কথা বলার শব্দও নেই। প্রায় 20-25 জন যাত্রী বসে আছে, কিন্তু কেউ মোবাইল দেখছে না, কেউ গল্প করছে না, কেউ জানালার বাইরেও তাকিয়ে নেই। সবাই সামনের দিকে মাথা নিচু করে ঝুঁকে বসে আছে। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম, ভাই, ভাড়া কত? লোকটা আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, ভাড়া পরে দিবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। আমি অবাক হলাম। কন্ট্রাক্টর ভাড়া না নিয়ে বা ভাড়ার কথা না বলেই আমাকে বসতে দিল। আমি জানালার পাশে একটা খালি সিটে বসে পড়লাম। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। আমি জানালার বাহিরে তাকালাম। বৃদ্ধ লোকটা এখনো বাস স্ট্যান্ডে বসে আছে, কিন্তু একটা বিষয় দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে নেই, তিনি তাকিয়ে আছেন বাসের ছাদের দিকে, আর খুব আস্তে আস্তে মাথা নাড়ছেন, যেন কারোর জন্য দোয়া করছেন। আমি আর কিছু বুঝে ওঠার আগেই বাসটা কুয়াশার মধ্যে ঢুকে গেল। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আমি বুঝতে পারলাম একটা অদ্ভুত ব্যাপার তো হচ্ছেই। বাসটা চলছে, কিন্তু একবারও কোনো মন নিল না, আবার কোনো বাজারও পার হলো না, কোনো দোকানের আলোও দেখা গেল না। রাস্তার দুই পাশে শুধু ঘন কুয়াশা। হঠাৎ আমার মনে পড়ল, এই রাস্তা দিয়ে আমি বিকালেই তো এসেছিলাম, এখানে তো কয়েকটা বাজার পড়ার কথা, তাহলে কিছুই দেখা যাচ্ছে না কেন? আমি উঠে কন্ট্রাক্টরের কাছে গেলাম, বললাম, ভাই, আমরা এখন কোথায়? সে আমার দিকে তাকালো, তারপর এমন একটা উত্তর দিল যেটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, আপনি এখনো ভাবছেন আমরা সেই রাস্তাতেই আছি? কন্ট্রাক্টরের কথাটা শুনেই আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম, তারপর বললাম, মানে? লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আবার টিকিট কাটার মেশিনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। আমি আর কথা বাড়ালাম না, নিজের সিটে ফিরে এসে বসে পড়লাম।
এবার খেয়াল করলাম বাসের ভেতরে একটা অদ্ভুত গন্ধ, পুরনো ভেজা কাপড়ের মতো। তার সঙ্গে মিশে আছে স্যাঁতসেঁতে মাটির গন্ধ। মনে হলো অনেক বছর ধরে বন্ধ থাকা কোনো ঘরে ঢুকেছি। আমি জানালার কাচ মুছে বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কাচের ওপাশে শুধু ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ আমার পাশের সিটের লোকটা খুব আস্তে আস্তে বলল, কত বাজে? আমি তার দিকে তাকালাম। বয়স 50-এর কাছাকাছি, চোখের নিচে কালি, মুখটা খুবই ক্লান্ত। আমি বললাম 12:40। লোকটা কোনো উত্তর দিল না, শুধু খুব আস্তে আস্তে বলল, তাহলে আর বেশি সময় নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিসের সময় ভাই? সে এবার আমার দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে আছে, যেন অনেক দিন ঘুমানো হয়নি তার। সে ফিসফিস করে বলল, আপনি প্রথমবার উঠেছেন? আমার বুকের ভেতর কেন যেন ধক করে উঠল। আমি বললাম, জি। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আমি যদি আপনাকে একটা কথা বলি আপনি কি বিশ্বাস করবেন? আমি বললাম, জি বলুন। লোকটা খুব ধীরে বলল, এই বাসে যারা একবার ওঠে তাদের দ্বিতীয়বার ওঠার সুযোগ হয় না। আমি বিরক্ত হয়ে হেসে ফেললাম, ভাই এসব কি বলছেন? লোকটা কিন্তু আমার কথা শুনে মোটেও হাসলো না, বরং তার গলাটা আরও নিচু হয়ে গেল। আমিও আমি বললাম, ভাই আমিও কি? তিনি বললেন, আপনার মতোই ভেবেছিলাম। ভাই কি ভেবেছিলেন? ভেবেছিলাম সবাই পাগল, শুধু আমিই স্বাভাবিক। কথাটা বলেই সে জানালার দিকে তাকিয়ে রইল। আমি আর কথা বাড়ালাম না। মনে মনে ভাবলাম, হয়তো লোকটার মানসিক সমস্যা আছে। ঠিক তখনই বাসটা হঠাৎ ব্রেক করলো, কিন্তু বাইরে কোনো স্টপেজ নেই, কোনো আলো নেই, কিচ্ছু নেই। তারপরও দরজা খুলে গেল। আমি জানালার কাছে মুখ লাগিয়ে বাইরে তাকালাম। কুয়াশার ভেতর একজন মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স হবে 25 কি 26, সাদা শাল গায়ে, হাতে একটা ছোট্ট ব্যাগ। সে ধীরে ধীরে বাসে উঠে এলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো তিনি ড্রাইভার বা কন্ডাক্টরকে কিছুই বললেন না, যে কোথায় যাবে বা কত টাকা ভাড়া দিতে হবে, কোনো কিচ্ছু বললেন না। মেয়েটা এসে একেবারে সবার সামনে ছিটে বসলো। বসে পড়ার পরও সে একবারও চারিদিকে তাকালো না, শুধু মাথা নিচু করে বসে রইল। বাস আবার চলতে শুরু করলো। কয়েক মিনিট পর আমি খেয়াল করলাম মেয়েটার হাত কাঁপছে, খুব আস্তে। মনে হলো সে ভয় পেয়েছে। আমি সামনে ঝুঁকে বললাম, আপনি ঠিক আছেন ম্যাম? সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, শুনতে পাচ্ছেন? এবার সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তার চোখে পানি। সে খুব আস্তে করে বলল, আপনি নতুন? আমি আবারও অবাক হয়ে বললাম, জি। সে ঠোঁট কামড়ে ধরল, তারপর এমন একটা কথা বলল যেটা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। সে বলল, আমি 3 বছর ধরে বাড়ি ফিরতে পারিনি, এই বাসের মধ্যেই আটকে আছি। আমি হতভম্ব হয়ে গেলাম, মানে? সে আর কোনো উত্তর দিল না, বরং নিজের ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিটা আমার হাতে দিল। ছবিতে একটা পরিবার আছে, স্বামী, স্ত্রী আর ছোট্ট একটা ছেলে। মেয়েটা ছবির উপর আঙ্গুল রেখে বলল, ওটা আমার ছেলে। ও নিশ্চয়ই এখন বড় হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, আপনি কোথায় নামবেন? মেয়েটা খুব শান্ত গলায় বলল, এই বাসে কেউ নামে না। ঠিক তখনই আমার পকেটের ভেতর থেকে কিছু একটা গরম হয়ে উঠল। আমি তাড়াতাড়ি হাত ঢুকিয়ে বের করলাম বৃদ্ধ লোকটার দেওয়া তাবিজ। তাবিজটা অস্বাভাবিক গরম হয়ে গেছে, এতটাই গরম যে হাতে ধরে রাখাই কষ্ট হচ্ছিল। মেয়েটা তাবিজ দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা আপনাকে কে দিয়েছে? আমি বললাম, বাস স্ট্যান্ডের এক বৃদ্ধ লোক। মেয়েটার মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে কাপা গলায় বলল, তাহলে উনি এখনও আছেন? আমি অবাক হয়ে বললাম, উনি এখনও আছেন মানে? মেয়েটা জানালার দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, আমাদের বাঁচানোর জন্য তিনি হয়তো এখনও অপেক্ষা করছেন। আমি আর কিছু জিজ্ঞাসা করার আগেই হঠাৎ পুরো বাসের ভেতরে সব লাইট একসঙ্গে নিভে গেল। চারিদিকে শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে প্রথমবার আমি ড্রাইভারের হাসির শব্দ শুনতে পেলাম। সেই হাসি কোনো মানুষের হাসির মতো ছিল না। আমার ভেতরে প্রচুর ভয় এবং কৌতূহল। বাসের ভেতর এই মুহূর্তটা একবারে ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। আমি স্বাভাবিকভাবেই মোবাইলটা বের করতে গেলাম। মনে পড়ল ফোনে তো চার্জ নেই। ঠিক তখনই বাসের ভেতরে কোথাও একটা শিশুর কান্না ভেসে এলো, খুব আস্তে। তারপর ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগলো।
আমি বুঝতে পারছিলাম না শিশুটা কোথায়, বাসের সামনের দিকে নাকি পেছনের দিকে। হঠাৎ সব লাইট আবার জ্বলে উঠল। আমি চারিদিকে তাকিয়ে জমে গেলাম। যাত্রীরা আগের মতো আর সবাই বসে নেই, এবার সবাই আমার দিকেই তাকিয়ে আছে একসঙ্গে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি চোখ ফিরিয়ে সামনের ছিঁড়ে তাকালাম। যে মেয়েটা একটু আগে আমার সঙ্গে কথা বলেছিল সে নেই, সিটটা খালি। কিন্তু তার হাতে থাকা ছবিটা এখনো আমার হাতেই আছে। আমি ছবিটার দিকে তাকালাম, আর তখনই প্রথমবার একটা বিষয় খেয়াল করলাম। ছবির কোণায় খুব ছোট করে একটা তারিখ লেখা, 14ই ডিসেম্বর 2020। আমি মনে করার চেষ্টা করলাম আজ কত তারিখ। আজকেও 14ই ডিসেম্বর, কিন্তু তারিখটা 2023। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। ঠিক তখনই আমার পাশের সিটে বসা লোকটা খুব আস্তে করে বলল, এবার আপনি বিশ্বাস করেছেন? আমি চমকে তার দিকে তাকালাম। লোকটার চোখে অদ্ভুত একটা ক্লান্তি। আমি বললাম, ভাই, বাসের মধ্যে এগুলো কি হচ্ছে? সে জানালার বাইরে তাকিয়ে বলল, আপনি কি খবরের কাগজ পড়েন না? আমি বললাম, জি পড়ি তো। তাহলে হয়তো আপনার মনে থাকার কথা। কি ভাই? সে গভীর একটা শ্বাস নিল, তারপর বলতে শুরু করলো, 3 বছর আগে এই একই রাস্তায় রাত 12টার পরে একটা যাত্রীবাহী বাস নিখোঁজ হয়েছিল। বাসে ছিল 32 জন যাত্রী, একজন ড্রাইভার, একজন হেল্পার, মোট 34 জন। পরের দিন থেকে সেই বাসটার আজও কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ খুঁজেছে, র্যাব খুঁজেছে, ফায়ার সার্ভিস খুঁজেছে, কিন্তু বাসটা যেন বাতাসের সাথে মিশে গেছে। কোনো দুর্ঘটনার চিহ্ন নেই, কোনো লাশ নেই, কোনো বাস নেই, শুধু মানুষগুলো যেন নিমিষেই হারিয়ে গিয়েছিল। আমি চুপ করে শুনছিলাম। লোকটা আবার বলল, আমি সেই বাসের একজন যাত্রী ছিলাম। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। কি বললেন আপনি? সে খুব শান্ত গলায় বলল, হ্যাঁ, আমার নাম মাহবুব। তাহলে আপনি এখানে কিভাবে আসলেন? লোকটা হালকা হাসল। আমি নিজেও জানি না, শুধু এতটুকুই জানি, প্রতি বছর একই দিনে একই জায়গায় এই বাস আবার সেই রাস্তায় ফিরে আসে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তাহলে আপনার পরিবার? লোকটার চোখ ভিজে উঠল। তার মেয়ে তখন 4 বছরের বাচ্চা ছিল। আজ হয়তো 7 বছরে সে পা দিয়েছে, কিন্তু তার কাছে আমি এখনো নিখোঁজ মানুষ। কথাগুলো বলার সময় তার গলাটা কেঁপে যাচ্ছিল। আমি আর কিছুই বলতে পারলাম না। হঠাৎ ড্রাইভার প্রথমবারের মতো কথা বলল। তার গলাটা কর্কশ, পরের স্টপেজ। তারপর সে খুব আস্তে একটা নাম বলল, ইমরান। আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। এটা তো আমারই নাম। কন্ট্রাক্টর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তার হাতে একটা পুরনো টিকিট। সেই টিকিটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার গন্তব্যে এসে গেছে। আমি কাঁপা গলা বললাম, আমি তো এখানে নামবো না। কন্ট্রাক্টর আবার হাসলো। এই বাসের গন্তব্য যাত্রী ঠিক করে না, আমরা ঠিক করি। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই আমার পকেটের ভেতর থেকে তাবিজটা আবারও গরম হয়ে উঠল। এবার এতটাই গরম যে কাপড়ের ভেতর থেকেই মনে হচ্ছে আগুন লেগে গেছে। আমি তাড়াতাড়ি সেটা বের করলাম। তাবিজটার ভাঁজ একা একাই খুলে গেল। ভেতর থেকে একটা ছোট্ট কাগজ মাটিতে পড়ল। আমি কাগজটা তুলে খুললাম। তার মধ্যে মাত্র একটি লাইন লেখা, বাস থামলেও কখনোই নামবে না। ড্রাইভার যদি তোমার নাম ধরে ডাকো, চোখ বন্ধ করে তুমি দোয়া পড়তে থাকবে। আমি কাগজটার দিকে তাকিয়ে রইলাম ফেল ফেল করে। বৃদ্ধ লোকটার কথা আমার বারবার মনে পড়ছিল। তার মানে বৃদ্ধ লোকটা সব আগে থেকেই জানতেন, কিন্তু কিভাবে? আর উনি বা কে? ঠিক তখনই বাসটা ধীরে ধীরে থামতে শুরু করলো। কিন্তু জানালার বাইরে যা দেখলাম সেটা দেখে আমার বুকের ভেতরটা যেন সব কিছু থেমে গেল। সেই একই বাস স্ট্যান্ড, একেবারে সেই একই বাস স্ট্যান্ডে গাড়িটা এসে থেমেছে। সেই ভাঙ্গা বেঞ্চ, সেই বন্ধ চায়ের কাপের দোকান, আর সেই একই বৃদ্ধ। তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তিনি আমার দিকে তাকিয়ে নেই। তিনি তাকিয়ে আছেন বাসের ভেতরের দিকে। আর তার চোখে প্রথমবারের মতো আমি ভয় দেখতে পেলাম। আমি একটা বিষয় বারবার মনে করার চেষ্টা করছি, তাহলে যে আমি 40 মিনিট এই বাসের মধ্যে ছিলাম, তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম? আমি কোন দিকে যাচ্ছিলাম? ঘুরে ফিরে বাসটা এখানেই বা কিভাবে আবার আসলো? এবার আমি কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে বললাম, দরজাটা খুলুন, আমি নামবো। সে কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই বাহিরে দাঁড়িয়ে থাকে বৃদ্ধ হঠাৎ 2 হাত তুলে ইশারা করলেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু কাঁচের কারণে কোনো শব্দ ভেতরে আসছে না। আমি শুধু একটা শব্দই বুঝতে পারলাম, তাড়াতাড়ি তুমি নামো। কিন্তু ঠিক সেই মুহূর্তে
আমার পাশে বসা মাহবুব আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। না, তুমি নেমো না। আমি চমকে উঠলাম। কেন? সে কাপা গলা বলল, ওটা বাস স্ট্যান্ড না। মানে? তিনি বললেন, জানালার বাইরে তুমি যা দেখছো সব কিছু সত্যি নয়। আমি আবার বাইরে তাকালাম। এবার আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। বৃদ্ধ নেই, বাস স্ট্যান্ড নেই, চায়ের দোকান নেই, সব কিছু যেন ধোয়ার মতো মিলিয়ে গেল। তার জায়গায় রাস্তার পাশে একটা বিশাল বট গাছ, আর তার নিচে এক সারি পুরনো কবর। আমি চোখ কসলালাম, আবার তাকালাম। এবার আবার বাস স্ট্যান্ড, বৃদ্ধ আবার দাঁড়িয়ে আছে। আমার মাথা ঘুরতে লাগলো, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই ড্রাইভার সিট থেকে উঠে দাঁড়ালেন এবং প্রথম আমি তার মুখটা স্পষ্ট দেখলাম, আর আমার শরীরটা ঠান্ডা হয়ে জমে গেল। লোকটার চোখ নেই, চোখের জায়গাটা শুধুই অন্ধকার, যেন কেউ কালো ধোঁয়া দিয়ে চোখ দুটো ঢেকে দিয়েছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ইমরান, তোমার সময় শেষ। আমি পিছিয়ে যেতে লাগলাম, পেছনে গিয়ে ঠেকলাম বাসের সর্বশেষের সিটটাতে। ঠিক তখনই আমার হাতে ধরা তাবিজটা নিজে থেকেই ছিটকে গেল। ভেতর থেকে একটা ছোট্ট তামার মুদ্রা মেঝেতে পড়ে গেল। মুদ্রাটা পড়তেই পুরো বাসটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সব যাত্রীরা একসঙ্গে চিৎকার করে উঠলেন। মাহবুব চিৎকার করে বললেন, এবার দৌড়ান, এবার দৌড়ান। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, দৌড়াতে শুরু করলাম। কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। আমি সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম, খুলল না। আবার ধাক্কা দিলাম। ঠিক তখনই বাহির থেকে বৃদ্ধ তার লাঠি দিয়ে দরজা একটা জোরে আঘাত করলেন। ধারাম করে দরজাটা হঠাৎ খুলে গেল। আমি লাফ দিয়ে নিচে পড়ে গেলাম। মাটিতে পড়ে কয়েকবার গড়াগড়ি খেয়ে উল্টে পড়ে গেলাম। পেছনে তাকালাম, বাসটা ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে। ড্রাইভার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে সেই অদ্ভুত হাসি। মাহবুব জানালার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে শুধু একবার মাথা নাড়ল, যেন বলল, তুমি তাড়াতাড়ি দৌড়াও, তুমি যতটা পারো প্রাণপণে দৌড়াতে শুরু করো। কতক্ষণ দৌড়েছিলাম আমার মনে নেই, আমার ঠিক মনে নেই আমি কতক্ষণ দৌড়েছিলাম। হঠাৎ কারো ডাক শুনে আমি চোখ খুললাম। দেখি আমি একটা চায়ের দোকানের সামনে শুয়ে আছি। সকালের সূর্য উঠেছে, চারপাশে অনেক মানুষ ভিড় করেছে। একজন বললেন, বাবা, এখন কেমন লাগছে তোমার? আমি উঠে বসে হাঁপাতে হাঁপাতে বললাম, বাসটা। লোকজন অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, এখানে একটা বৃদ্ধ ছিলেন না, ধূসর চাদর গায়ে? চায়ের দোকানের মালিক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি কি হাজি করিম চাচার কথা বলছেন? আমি বললাম, হয়তো। লোকটা দীর্ঘশ্বাস ফেললেন, উনি তো 5 বছর আগেই মারা গেছেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মারা গেছেন? হ্যাঁ, এই বাস স্ট্যান্ডেই তিনি থাকতেন। রাতে কেউ আটকে পড়লে তিনি বাড়ি নিয়ে যেতেন। অনেককে নাকি একটা বিশেষ বাসে তিনি উঠতে নিষেধ করতেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতো না। আমি আর কথা বলতে পারলাম না, চুপচাপ বসেই রইলাম। ঠিক তখনই আমার পকেটে হাত গেল। আমি থমকে গেলাম। পকেটের ভেতরে সেই তামার মুদ্রাটা এখনও আছে। আমি নিশ্চিত এটা আমার স্বপ্ন ছিল না। কয়েকদিন পরে আমি ঘটনাটা খোঁজার চেষ্টা করলাম। পুরনো পত্রিকা আমি খুঁজলাম। সত্যি একটা খবর পাই, 14ই ডিসেম্বর 2020 সালে রাজশাহী নাটোরের সড়ক পথে একটি যাত্রীবাহী বাস রহস্যজনকভাবে নিখোঁজ। বাসের 34 জন যাত্রী সহ কাউকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ছবির মধ্যে আমি মাহবুবকে চিনতে পারলাম, আর সেই মেয়েটাকেও। তার কোলে একটা ছোট্ট ছেলে। আমি অনেকক্ষণ ছবির দিকে তাকিয়েছিলাম, তারপর চুপচাপ পত্রিকাটা বন্ধ করে দিয়েছিলাম। আজও আমি রাত 12টার পরে ওই রাস্তা দিয়ে আর কখনোই কোনো দিন যাই না। আর যদিও কখনো গভীর রাতে কোনো নির্জন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি, দূরে কোনো বাসের আলো দেখলেই আগে আমি একটা জিনিস খেয়াল করি, ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে কিনা। কারণ বাস যতই পুরাতন হোক বা যতই নতুন হোক, ইঞ্জিনের তো একটা শব্দ থাকবেই, তাই না? যে বাসটা মানুষকে ফিরিয়ে আনে না, সেই বাসটা নীরবে আসে। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের গল্প। আপনাদের কি মনে হয় ইমরান যেটা দেখেছিল সেটা কি সত্যি অপ্রীতিকৃত কোনো ঘটনা ছিল, নাকি এমন কোনো রহস্য যার উত্তর আজও কেউ জানে না? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি সব মন্তব্যগুলো পড়ব, আর আপনাদের মতামত থেকেই অনেক নতুন গল্পের অনুপ্রেরণা পাই। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর রাতের গল্প চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি পলাশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও আরেকটি অজানা গল্প নিয়ে, রাতের গল্পে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের কাছে গল্প পাঠাতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া
ইমেলে অবশ্যই গল্পটি পাঠিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।